ছাত্র বয়সে তখন হচ্ছে এত ইন্টারনেট অথবা এত মিডিয়া কিন্তু এতটা ছিল না আর কি। কেবল টিভি ছিল, তবে তখন আমাদের বাসায় কেবলটা নেওয়া হতো না। তো আমরা হচ্ছে ক্যাসেট এইসব গান টান এগুলো শুনতাম, আর হচ্ছে মাঝে মধ্যে আপনার বিটিভি যখন দেখা হতো ইত্যাদি এইসব দেখতাম আর কি। তো আমাদের একটা বিনোদনের একটা বড় একটা অংশ ছিল হচ্ছে, মানে একটা উল্লেখযোগ্য একটা অংশ ছিল হচ্ছে এই যে কৌতুকের ক্যাসেটগুলো শোনা আর কি। তো এই যে কাজল মল্লিক, হানিফ সংকেত, তারপরে এরকম আরও কয়েকজন, হারুন কিসিঞ্জার, পরে হারুন কিসিঞ্জার আসলো। তো হানিফ সংকেতের ক্যাসেটের একটা কৌতুক ছিল এরকম এরকম চোখের, এই যে আমার মতো চোখের পাওয়ার কম এরকম একজন নেতা, আমি নেতা না অবশ্য, তো সেই নেতা আর কি, তিনি বেশ বয়স্ক এবং তার চোখের পাওয়ার খুব কম আর কি, খুব একটা দেখেন না। তো তিনি তার ড্রাইভারকে বললেন যে দেখো, তুমি যখন এরকম বাজার অথবা এরকম মানুষ জটলা পাকি আছে এরকম যদি কোথাও পাশ দিয়ে যাও, তাহলে তুমি হচ্ছে এই যে গাড়ির হর্নটা একটু বাজাবে, তাহলে হচ্ছে আমি এরকম গাড়ির জানলা দিয়ে হাতটা বের করে এবার একটু হাত নাড়বো জননেতা হিসেবে, মানে একটু মানুষকে দেখাবো আর কি আমি জননেতা, আমি হাত নাড়বো। তো ড্রাইভার যাচ্ছে, বলে যে ঠিক আছে স্যার, আমি হর্ন বাজাবো, কোনো অসুবিধা নেই, আপনি তখন হাত নাড়বেন, কোনো দেখার প্রয়োজন নেই আপনার। তো গাড়ি চলছে, তো চলতে চলতে একটা জায়গায় এসে দেখা গেল যে গাড়ি একটু থামলো। তো তখন ড্রাইভার করলো কি, দেখা গেল যে হর্ন দিচ্ছেন, প্যাপ 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 প্যাপ, এবার হর্ন দিচ্ছে। তো বৃদ্ধ হচ্ছে এই যে বৃদ্ধ রাজনীতিবিদ, তিনি হাত বের করে হচ্ছে হাত নাড়ছেন আর কি, এইভাবে হাত নাড়ছেন কিন্তু আর হচ্ছে ড্রাইভার হচ্ছে হর্ন বাজিয়ে যাচ্ছেন। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে হচ্ছে ওই যে যেহেতু বুড়ো রাজনীতিবিদ, তিনি হচ্ছেন খুব, মানে তিনি ক্লান্ত হয়ে পড়লেন আর কি। তো তিনি রেগে গিয়ে ড্রাইভারকে বললেন যে কি ব্যাপার, তুমি এত হর্ন বাজাচ্ছ কেন, আমার তো হাত নাড়তে নাড়তে হাত তো ব্যথা হয়ে গেল। তখন ড্রাইভার পিছে তাকিয়ে বলল যে স্যার দেখুন, আমি গাড়ি চালাতে পারছি না, কারণ হচ্ছে সামনে 4-5টা কুকুর দাঁড়িয়ে আছে। তো এই কুকুরগুলোর কারণে হচ্ছে আমি সামনে যেতে পারছি না, এগুলোকে সরানোর জন্য হচ্ছে আমি হর্ন বাজাচ্ছিলাম। তো আপনি কি এতক্ষণ কুকুরগুলোকে হাত নাড়ছিলেন? প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো এই পর্বের নাম হচ্ছে তারেক রহমান কি কুত্তাদের দিকে হাত নাড়াচ্ছেন। এই যে তারেক রহমান বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তিনি এই যে নিজেকে দেশনায়ক হিসেবে দেখাচ্ছেন, বিভিন্ন অনেক মার্জিতভাবে হচ্ছে ভদ্রতার সাথে কূটনৈতিক ভাষায় হচ্ছে তিনি বক্তব্যগুলো দিচ্ছেন। তো এই নিয়ে হচ্ছে আমি যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে, তিনি যখন মুখ খুলে এই যে আওয়াজ বের করেন, তখন যে শব্দগুলো বের হয়, এক একটা শব্দের হচ্ছে, হ্যাঁ আমরা বুঝতে পারি, যেহেতু তিনি বাংলা বলছেন তো বাংলাগুলো বুঝতে পারি যে হ্যাঁ এই শব্দের মানে হচ্ছে এটা, এই শব্দের মানে হচ্ছে এটা। কিন্তু সমস্ত এই শব্দগুলো হচ্ছে একসাথে এক করলে কোনো যে বাক্যটা তৈরি হয় না, বাক্যটার কোনো না অর্থ দাঁড়ায় না। অর্থাৎ এই যে একটা কথা বললেন না, কথাটার সাথে দেখবেন আপনি কোনোভাবে নিজেকে, এর সাথে আপনার কোনো সম্পর্ক আছে, সেই সম্পর্কটা না আপনি তৈরি করতে পারবেন না। এই ধরনের কথাগুলোকে, এই যে কথার ফুলঝুরি, এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ওয়ার্ড সালাদ, অর্থাৎ কথার সালাদ আর কি। এই যে সালাদে কি করা হয়, এই যে বিভিন্ন সবজি টবজি, মরিচ, পেঁয়াজ, অনেকে রসুনও দেন, এগুলো হচ্ছে দিয়ে কুচি কুচি করে কেটে রান্না না করে ওই যে কাঁচাই হচ্ছে ওটা মাখিয়ে নেন আর কি, লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে হচ্ছে তারপর হচ্ছে খান আর কি। তো সেটা হচ্ছে ঠিক খাবার না, সেটা হচ্ছে খাবারের একটা অংশ। তো এই যে তারেক রহমানের কথার যে ফুলঝুরি, অর্থহীন ফুলঝুরি, সেটি কি আপনারা লক্ষ্য করেছেন? যেমন তারেক রহমানের যে কথাগুলো তিনি বলেন, এর কি কোনো অর্থ আছে? আমি একটা
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে একটা গল্প বলি, তাহলে ব্যাপারটা একটু পরিষ্কার হবে। আমার এক আত্মীয় আর কি, তো তার মেয়ের হচ্ছে ইয়াং মেয়ে, তার কন্যা সন্তান, তার জন্য একটা সম্বন্ধ এসছে কোথা থেকে? জাপান থেকে। তো যেহেতু আমি জাপান থাকি, সুতরাং আমাকে জিজ্ঞেস করা হলো যে মানে এই যে ওই ছেলেটা এরকম তোমাদের আশেপাশেই থাকে, তো গিয়ে একটু দেখে এসো আর কি। তো তিনি আমাকে বলতে আমার স্ত্রীকে বললেন, স্ত্রী আমাকে বলে যে চলো আমরা একসাথে গিয়ে ওনার সাথে গিয়ে কথা বলে আসি। তো আমার স্ত্রী সেই অ্যাপয়েন্টমেন্টটা করলেন তার সাথে। তো ওই ভদ্রলোক হচ্ছে এখানে কাছেই, তিনি রেস্টুরেন্ট বিজনেস করেন আর কি, খাবারের দোকানের ব্যবসা করেন, বেশ ভালোই করছেন মনে হলো। তো ভদ্রলোকের সাথে দেখা করতে গেলাম। কেন? যে ওনার সম্পর্কে জানবো, ওনাকে তো কেউ দেখেনি আমাদের মানে মেয়ের পক্ষরা থাকে বাংলাদেশে, আর তিনি এই ভদ্রলোক থাকেন হচ্ছে জাপানে। তো গেলাম আমার স্ত্রীর সাথে, একসাথে আমরা গেলাম। গিয়ে তিনি বললেন যে চলুন এক কাজ করি, আরামে কথা বলার জন্য, যেহেতু বাসা হচ্ছে দোকানের একদম কাছে, আর হচ্ছে দোকানটা খুলতে একটু সময় লাগবে, সুতরাং আসুন যে বসুন একসাথে ওখানে বসে, উপরে রুমে বসে হচ্ছে কথাবার্তা বলি। তো সেখানে নিয়ে গেলেন, সেখানে বসলাম। তো আমি সরাসরি বলেই ফেললাম যে দেখুন আমরা এসেছি এরকম এই যে বিয়ের সম্বন্ধের ব্যাপারে, এটা যেহেতু কথা শুরু হয়েছে, তা আপনার সম্পর্কে একটু জানতে আসলাম। তো এই ভদ্রলোকের সাথে এক টানা আমাদের কথা হয়েছে হচ্ছে 1.5 ঘন্টা, এবং বেশিরভাগ সময় ওই ভদ্রলোকই কথা বললেন এক টানা 1.5 ঘন্টা। মানে এক টানা বলতে আমি আর আমার স্ত্রী মিলে সর্বসাকুল্যে হয়তো 10 মিনিটের মতো কথা বলতে পেরেছি, বাকি 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে তিনিই কথা বললেন। কিন্তু 1.5 ঘন্টা সময় ব্যয় করার পর এক পর্যায়ে আমি বুঝলাম যে হচ্ছে এই লোকটা কথাই বলে যাবে, পারলে সারাদিনই কথা বলবে, কিন্তু এর মুখ দিয়ে আমরা যেগুলো জানতে চাই সেগুলো হচ্ছে কিছুই বের হবে না। লোকটা এরকমই যে মানে তাকে ধরার কোনো উপায় নাই, অর্থাৎ তাকে যে আপনি জানবেন, তাকে যে প্রশ্ন করবেন, প্রশ্নগুলো না মানে অন্য কথাগুলোর ভিতরে না, অন্য কথাগুলোর যে ভিড়ের মধ্যে কথাগুলো হারিয়ে যায়। এই যে আমাকে এই যে এইভাবে দেখতে পাচ্ছেন যে আসলে আমি যেমন আপনাকে বোঝাতে আমার কষ্ট হচ্ছে এখন, তেমনি আমারও হচ্ছে ওই ভদ্রলোককে আমি বুঝতেই পারিনি। আমি যখন আমি আর আমার স্ত্রী যখন তার বাসা থেকে বের হয়ে আসলাম, আমরা বাসার দিকে রওনা দিলাম, আমি আমার স্ত্রীকে বললাম যে ওনার সম্পর্কে এই যে আমি তো কিছুই জানলাম না, এই যে 1.5 ঘন্টা তিনি কথা বললেন, ওনার কাছ থেকে ওনার সম্পর্কে জানতে চাইলাম, কিছুই তো জানতে পারলাম না। শুধুমাত্র ওনার হচ্ছে এই যে খাবারের বিজনেস আছে সেটা বাদে। তারপরে যেটা হলো সেটা আমাদের আত্মীয়াকে এসে পুরো জিনিসটা বললাম, তিনি তখন সম্পর্কটা তিনি না করে দিলেন আর কি, বিয়েটা আর হয়নি। ভাগ্য ভালো যে হয়নি। তো তেমনি তারেক রহমানও হচ্ছে এমন করে কথা বলেন, সবগুলো হচ্ছে কূটনৈতিক ভাষা, ধরি মাছ না ছুঁই পানি, এ জাতীয় কথাবার্তা। তিনি কার পক্ষে? দেশের পক্ষে, না ভারতের পক্ষে, না আমেরিকার পক্ষে, না পাকিস্তানের পক্ষে? কার পক্ষে তিনি? মনে হচ্ছে সবাইকে নিয়ে ভালো ভালো কথা বলছেন, কিন্তু কারো পক্ষ নিচ্ছেন না। দেখুন, রাজনীতি করতে হলে আপনার শত্রুকে সেটা হচ্ছে আপনাকে চিনতে হবে, আপনার কারো বিরুদ্ধে হচ্ছে আপনাকে দাঁড়াতে হবে। কারো বিরুদ্ধে দাঁড়ানো মানে কারো পক্ষে আপনার দাঁড়াতে হবে। তো তিনি বলেন বিএনপি হচ্ছে কি, তিনি তো না, মানে তার দল হচ্ছে বলে যে বিএনপি নাকি মানুষের দল, বিএনপি নাকি অনেক সমর্থন আছে। তো তিনি জনসমর্থন যদি তার থাকে, তাহলে তিনি আমাদের এই যে আমরা জনগণ, আমাদের পক্ষই তো নেবেন, তাই না? সেটাও নেন না। অবস্থা বুঝে স্রোত যেদিকে সেদিকেই গা ভাসান। তার কথার কি কোনো মূল্য আছে? যার কথা বুঝতে পারি না তার কথার কি কোনো মূল্য আছে? জিনিসটা খারাপ একটা উদাহরণ দিয়ে বলি, যেমন হাসিনা, এই যে ডাইনি হাসিনা, এই যে জল্লাদ, হাসিনার মতো জল্লাদ, সে কার পক্ষে? এটা কিন্তু একদম পরিষ্কার। আপনি তাকে সমর্থন করুন বা না করুন, আমি করি না,
একদম করি না, আমি করতে পারি না। দেশের কোনো বিবেকবান মানুষ হচ্ছে শেখ হাসিনাকে সমর্থন করতে পারে না। কিন্তু যারা দেশকে ঘৃণা করে, যারা ভারতকে ভালোবাসে এবং যারা দেশকে বিক্রি করে দিতে চায়, তারা জানে তাদের আশ্রয়স্থল হচ্ছে শেখ হাসিনা। ভারতও জানে তাদের নির্ভরযোগ্য লেসপেন্সার হচ্ছে হাসিনা, কারণ তার একটা নির্দিষ্ট চরিত্র আছে। এবং সে কি বলতো? উন্নয়ন, 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 আমার বাবা মা সবাই মারা গেছে, হ্যাঁ, স্বাধীনতা, ৭১, সে এগুলো বিক্রি করতো আর কি, ডিজিটাল বাংলাদেশ। কিন্তু তারেক রহমানের একটা কথা বলেন যেটা হচ্ছে মনে রাখার মতো, খারাপ হোক ভালো হোক, সে কারো পক্ষ নেয় না, নিজের মায়ের পক্ষও সে নেয় না, নিজের বাপের পক্ষও সে নেয় না। তার কথা কি বোঝার কোনো উপায় আছে? তারপর যেমন জামাত হচ্ছে ইসলামিক শরিয়া আইন, হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠা করবে দেশে। কিন্তু তাদের অবস্থানটা কি? পরিষ্কার, আপনি সেটা পছন্দ করেন কিংবা না করেন, ইসলামিক আইন নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে বলে জামাত নাকি অনেক বেশি কট্টর আর কি, কট্টর ইসলামপন্থী। তো সেটা আপনি পছন্দ না করতে পারেন, আবার নাও করতে পারেন। কিন্তু যারা এইসব পছন্দ করে, অথবা তাদের যে একটা ন্যায় নীতি আছে বেশিরভাগ ক্ষেত্রে, সেটি দুঃখিত, তো সেটিতে সমর্থন দেওয়াটা সোজা। কারণ কি? তাদের অবস্থান হচ্ছে পরিষ্কার, অন্তত সার্বিকভাবে সেই অবস্থানটা পরিষ্কার। তারপর যেমন ধরুন এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, তাদের অবস্থানটা কিন্তু পরিষ্কার, তারা দেশের পক্ষে, সমস্যা সমাধান ভিত্তিক রাজনীতি তারা করে। তো রাজনীতি করতে গেলে আপনার কিন্তু, হ্যাঁ, আপনি সবার জন্য হচ্ছে আপনি আইনের শাসনটা আপনি নিশ্চিত করবেন, কিন্তু আপনি পক্ষ নেবেন কিন্তু কোনো একটা পক্ষের, আপনাকে যারা আপনার ভোট ব্যাংক, যেটাকে কনস্টিটুয়েন্সি বলে ইংরেজিতে, যে কারা আপনাকে সাপোর্ট দিচ্ছে, কারা আপনাকে সমর্থন করছে, সেই জনগণ, আপনি জনগণের পক্ষটা আপনি নেবেন। এবং সে পক্ষ নেওয়াটা হচ্ছে আপনার পরিষ্কার হতে হবে, একদম পরিষ্কার, এ নিয়ে কোনো দ্বিধা থাকতে পারবে না। এবং সব সময় হচ্ছে আপনি সে অবস্থানেই থাকবেন, ন্যায়নীতির কথা বলবেন, হ্যাঁ ঠিক আছে, আপনি সুসম্পর্কের কথা বলবেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পক্ষটা কিন্তু আপনার পরিষ্কার করতে হবে। তারেক রহমানের মতো মানুষ, এই যে তারা যে আমাদের যে আস্থা হারিয়ে ফেলেছেন, সে আস্থা কিন্তু আর কখনো ফিরে পাবেন না। আমার আস্থা তিনি কখনো আর ফিরে পাবেন না। একসময় কিন্তু আমি বিএনপি করেছি, বিএনপিকে ভোট দিয়েছি জীবনে, যখন প্রথম এবং শেষবার ভোট দিয়েছিলাম দেশে থাকতে, সেবার কিন্তু বিএনপিকে ভোট দিয়েছিলাম। এবং সেবার বিএনপি ক্ষমতায় এসে হলো কি বাংলাদেশের তখন পর্যন্ত সবচাইতে দুর্নীতিবাজ দল। এরপরে হচ্ছে আমি ঠিক করলাম যে না, এভাবে আর হয় না। তো আমাদেরও হচ্ছে সবার, যারা হচ্ছে এখনো অন্ধভাবে বিএনপিকে সমর্থন করছেন, তাদেরকে এই একটা কথা জিজ্ঞেস করি যে তারেক রহমানের কথার কি দাম আছে? সে কি বিশ্বাসযোগ্য একটা মানুষ যে সবার মন জুগিয়ে চলতে চায়? সে কি কারো মন জোগায়? আপনি চোরের সাথেও সম্পর্ক রাখবেন, পুলিশের সাথেও সম্পর্ক রাখবেন, আলেমদের সাথেও সম্পর্ক রাখবেন, এটা কি হয়? আপনার কারো পক্ষ নিতে হবে, হয় ভালোর পক্ষ, না হলে খারাপের পক্ষ। এখন আপনি আমও হারাবেন, ছালাও হারাবেন, এবং হারিয়েছেনও। সামনে যে নির্বাচন হবে না, তখন দেখবেন আপনার এই যে মানে সব রঙের সাজ করার যে আপনার যে একটা খায়েশ, সেটা যে আপনার জন্য কি পরিমাণ ক্ষতি বয়ে এনেছে, সেটা হচ্ছে আপনি তখন বুঝতে পারবেন। তো তারেক রহমান, আপনি কুত্তাদের দিকে হাত নাড়াচ্ছেন, জনগণের দিকে না। এবং চোখ বন্ধ করে, ওই যে সেই চোখের পাওয়ার কমওয়ালা
যে রাজনীতিবিদ তার মতোই। তো দর্শক, প্রিয় ভাই বোনেরা, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে এই আমার এই ভিডিওটি দেখলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।